ওভিউলেশন হওয়ার পর থেকে যতক্ষণ না ইমপ্লান্টেশন হচ্ছে বা প্রেগনেন্সি কনফার্ম হচ্ছে বা প্রেগনেন্সি ইউএসজি হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত বাচ্চার হার্টবিট আপনি পাচ্ছেন ততক্ষণ অবধি হেয়ার ওয়াশ করবেন না। এটা হচ্ছে প্রেগনেন্সি কনফার্ম করানোর একটা ট্রিক বা মিসক্যারেজ অ্যাভয়েড করানোর একটা ট্রিক। আমার ভিডিওর থাম্বনেল দেখে অনেকে কমেন্ট করবেন যে দাদা আমার মোস্ট ফার্টাইল ডেজ এরকম বা ওভিউলেশনের টাইম এরকম, তাহলে আমি কতদিন অবধি হেয়ার ওয়াশ করব না। আসলে আমার অতীতের একটা এক্সপিরিয়েন্স বলছে যে মানুষ কিন্তু ভিডিও থাম্বনেল দেখে বা ভিডিও ফুটেজের কয়েক সেকেন্ড দেখেই নানা রকম কমেন্ট করে বসেন, অথচ সেই কমেন্টের উত্তর বা এক্সপ্লেনেশন বা সত্যতা কিন্তু ভিডিওতেই এক্সপ্লেন করা রয়েছে। আমাদের আগের একটি ভিডিও চাইনিজ ক্যালেন্ডারের উপরে ছিল, যে ভিডিওটাতে আমার সম্পূর্ণরূপে চেষ্টা ছিল আপনাদের সামনে একটা প্রমাণ হাজির করা যে চাইনিজ ক্যালেন্ডার সত্য নয়, এর ওপরে নির্ভর করে কোনো ডিসিশন নেওয়া উচিত নয়। অথচ সেই ভিডিওর কমেন্ট বক্সেই এরকমও কমেন্ট পেয়েছি যেখানে লেখা আছে দাদা আমি এরকম সময় কনসিভ করেছি, আমার ডেট অফ বার্থ এরকম, সাল এরকম, তাহলে আমি কোন বেবির জেন্ডার কনসিভ করেছি বা কোন জেন্ডারের বেবির মা হতে চলেছে। আবার এরকমও কমেন্ট পেয়েছি দাদা 2021 সালের চাইনিজ ক্যালেন্ডার কোথায় পাবো, অথচ ওই ভিডিওতেই প্রমাণ করা আছে যে চাইনিজ ক্যালেন্ডার প্লিজ আপনারা ফলো করবেন না। যাই হোক, আশা করব এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন। নমস্কার, আমি দেবান, দ্য বং প্যারেন্টিংয়ে স্বাগত। আমরা প্রেগনেন্সি, প্রি প্রেগনেন্সি এবং চাইল্ড কেয়ারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের চ্যানেলের মুখ্য উদ্দেশ্য সত্যতা, ট্রুথ বা ফ্যাক্টগুলো আপনাদের সামনে হাজির করা, যাতে আপনারা সুস্থভাবে বেবি প্ল্যানিং করতে পারেন এবং একটি সুস্থ বাচ্চার জন্ম দিতে পারেন। আপনাদের প্রেগনেন্সি পিরিয়ড যাতে সুস্থভাবে এগোয় এবং তারপরে একটি সুস্থ সন্তানের বাবা মা হতে পারেন। যারা বেশ কয়েকদিন ধরে বেবি প্ল্যানিং করছেন এবং বেশ কয়েকবার অসফল হয়েছে, তাদের কাছে কিন্তু এই হেয়ার ওয়াশ ট্রিকটা নতুন নয়। এই হেয়ার ওয়াশ ট্রিক অনুযায়ী ওভিউলেশন হয়ে যাওয়ার পর থেকে যতদিন না পর্যন্ত আপনি কনফার্ম হতে পারছেন যে আপনার প্রেগনেন্সি স্মুথলি এগোচ্ছে, ততদিন পর্যন্ত হেয়ার ওয়াশ করতে বারণ করা হয়। কিছু কিছু ক্ষেত্রে তো স্নান করতে বারণ করা হয়। এখন এই কনসেপ্ট বা এই ট্রিকটার প্রোপোনেন্ট যারা রেকমেন্ড করে থাকেন, তাদের কিছু যুক্তি আছে এবং তারা এটাকে সায়েন্টিফিক বলে যুক্তি বা প্রমাণ দিতে চাইছেন। কিন্তু সেখানে যে কনসেপ্টগুলো উঠে আসছে বা যে যুক্তিগুলো, সায়েন্টিফিক যুক্তিগুলো উঠে আসছে, সেগুলো আমি এক এক করে আলোচনা করি। প্রথম কথা হচ্ছে যে বলা হচ্ছে যে আমাদের হেয়ার ওয়াশ করার ফলে আমাদের ব্রেনের মধ্যে থাকা অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, সেখান থেকে লিউটিনাইজিং হরমোন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন নিঃসরণ কমে যাচ্ছে, যার ফলে প্রোজেস্টেরন হরমোনের নিঃসরণ বন্ধ হয়ে যাবে এবং ইউট্রাস থেকে শেডিং শুরু হবে বা পিরিয়ড শুরু হয়ে যাবে। ইমপ্লান্টেশন হয়ে থাকলেও সেটা মিসক্যারেজ হয়ে যাবে। প্রথম যুক্তি হচ্ছে যে আমাদের ব্রেনের মধ্যে হাইপোথ্যালামাস নামে একটা অংশ থাকে, যেটা আমাদের বডির ভেতরের টেম্পারেচার মেনটেন করে, কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা। আমাদের শরীরের ভেতরের বায়োলজিক্যাল কন্ডিশন বা বায়োলজিক্যাল যে প্রসেসগুলো চলতে থাকে সেটা যাতে অ্যাক্টিভ থাকে, সেই জন্য বডির ভেতরের টেম্পারেচারটা ধরে রাখাটা খুব দরকার। হাইপোথ্যালামাসের কিন্তু একটা মুখ্য কাজ। দ্বিতীয়ত, যারা আমার আগের ভিডিও দেখেছেন, যারা মেনস্ট্রুয়াল সাইকেলে কখন কি হয়, কোন সময় কোন হরমোন অ্যাক্টিভ এবং কোন সময় কি হয় সেটা জানেন, সেই নিয়ে আমাদের এর আগে ভিডিও হয়েছে, বহু ভিডিওতে আলোচনা হয়েছে, তারা এটা জানেন যে ওভিউলেশন হওয়ার পর্যন্তই কিন্তু এলএইচ এবং এফএসএইচের কাজ থাকে এবং সেটার মাত্রা কমতে যখন থাকে তখনই প্রোজেস্টেরনের মাত্রা বাড়তে থাকে। কারণ ওভিউলেশন হয়ে যাওয়ার পরেই লুটিয়াল ফেজটা শুরু হয় এবং সেই লুটিয়াল ফেজেই কিন্তু প্রোজেস্টেরন থাকে, যে ইউট্রাসের ভেতরে লাইনিংগুলো বা লেয়ারগুলো তৈরি করে, যেখানে যাতে ইমপ্লান্টেশনটা ঠিকঠাকভাবে হতে পারে। এলএইচ সার্জ কিন্তু আমরা ওভিউলেশন কিটে দেখে থাকি, মানে এলএইচ সার্জ আমরা পাওয়া মানেই হচ্ছে ওভিউলেশন হবে সামনে। আর ফলিকল স্টিমুলেটিং হরমোনের কাজ হচ্ছে ওভারির ভেতরে থাকা ফলিকলগুলোকে অ্যাক্টিভেট করানো বা উদ্দীপিত করানো, যাতে সবথেকে ডেভেলপড যে ফলিকল সেটা থেকে ওভিউলেশনের মাধ্যমে ডিমটা বেরিয়ে আসে। তাহলে ওভিউলেশন অবধি কাজ। এখন এটাও আপনারা জানেন, কনসেপশন ওভিউলেশনের পরে ছাড়া সম্ভব না, কারণ ডিম না বেরোলে স্পার্ম কিছু করতে পারবে না এবং জাইগোট বা ব্লাস্টোসিস্ট যেটা ইমপ্লান্ট হবে সেটা তৈরি হবে না। তাহলে ওভিউলেশনের আগে অবধি ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোনের কাজ হয়ে গেছে, সেটার মাত্রা অবশ্যই কমবে, তবেই সেই সিগন্যালটা পেয়ে প্রোজেস্টেরন বেরোনো শুরু হবে। এখন এই প্রোজেস্টেরনের মাত্রাটাও কিন্তু নির্ভর করে অনেক কিছুর উপরে। প্রধানত দুটো জায়গা থেকে বেরোয়, অ্যাড্রেনালিন গ্ল্যান্ড
আর কর্পাস লুটিয়াম, মানে ওভিউলেশনের পর যে খোলসটা পড়ে থাকে, ফলিকেলের যে খোলসটা পড়ে থাকে সেটাকে বলা হয় কর্পাস লুটিয়াম, সেখান থেকে প্রজেস্টেরন নিঃসৃত হয়। আর অ্যাড্রিনালিন গ্ল্যান্ডের কথা বললাম, যেটা মানুষের শরীরে কিডনির ওপরে দুটো ট্রায়াঙ্গেল শেপের গ্ল্যান্ড থেকে বেরোয়। এখন এই প্রজেস্টেরনের মাত্রা কিন্তু কখনোই আমাদের পিটুইটারির উপর ডিপেন্ড করছে না। হাইপোথ্যালামাস বডির ভেতরে টেম্পারেচারটাকে কন্ট্রোল করছে এবং FSH LH কমে গেলে তারপরেই প্রজেস্টেরনের কাজ শুরু হচ্ছে বা প্রজেস্টেরনের মাত্রা বাড়ছে। তাহলে আশা করি আপনাদের কাছে পরিষ্কার। এরপরের লজিক যেটা বলা হচ্ছে বা পরের যুক্তি যেটা দেওয়া হচ্ছে, সেখানে দুটো টার্ম উল্লেখ করা হচ্ছে, হট ইউট্রাস, কোল্ড ইউট্রাস। হট ইউট্রাস হচ্ছে ইউট্রাসের ভেতরে টেম্পারেচারটা বজায় থাকছে, অর্থাৎ হেয়ার ওয়াশ না করলে হট ইউট্রাস থাকছে, ইমপ্লান্টেশন হচ্ছে। হেয়ার ওয়াশ করে ফেললে ইউট্রাসের ভেতরে টেম্পারেচার বজায় থাকছে না, কোল্ড ইউট্রাস হয়ে যাচ্ছে, মানে পিরিয়ড হয়ে যাচ্ছে। তাহলে শীতকালে যখন কোল্ড ইউট্রাস হওয়ার কথা তখন তো পিরিয়ড ঠিকঠাক হওয়ার কথা। বরং হেয়ার ওয়াশের এই ট্রিকটা যাদের পিরিয়ড হচ্ছে না বা ইরেগুলার পিরিয়ড, তাদের তো হেয়ার ওয়াশ করলে পিরিয়ড হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেরকম কিছুই হয় না। এবার এই কোল্ড ইউট্রাস হট ইউট্রাসের কনসেপ্টটা কিন্তু কোনো শাস্ত্রে, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ কোথাও কিছু বলা নেই। ওয়েস্টার্ন মেডিসিনে একটা জায়গায় কোল্ড কথাটা বলা আছে, যেটা যাদের প্রজেস্টেরনের প্রবলেম এবং মেনস্ট্রুয়াল সাইকেলের লিউটিয়াল ফেজটা ছোট, তাদের ইউট্রাসটাকে কোল্ড বলা হয়ে থাকে। কনসেপ্টটা একটু জটিল, আমি এখানে আর আলোচনা করছি না, কিন্তু সেখানে হেয়ার ওয়াশের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সেটা একটা শারীরিক কন্ডিশন যেখানে প্রজেস্টেরনের প্রবলেমের জন্য ইউট্রাসের মেনস্ট্রুয়াল সাইকেলটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন সেই প্রজেস্টেরনের সিক্রিয়েশনও কিন্তু আমি যেরকমটা বললাম অনেক কিছুর উপর ডিপেন্ড করে, সেটা কিন্তু ব্রেন বা বডি টেম্পারেচারের উপরে বা বডি টেম্পারেচারের উপর কোনো লিঙ্ক নেই। কিছু মানুষের এটা ধারণা যে ইউট্রাস থেকে যে নার্ভগুলো বেরোচ্ছে সেগুলো আমাদের মাথার ওপরের এই তালুর পোর্শনে সব এক জায়গায় হচ্ছে এসে। যদি মাথার তালুতে জল দেওয়া হয় বা হেয়ার ওয়াশ করা হয়, তাহলে যে সেন্সেশনটা তৈরি হচ্ছে সেটার সঙ্গে ইউট্রাসে কন্ট্রাকশন তৈরি হবে। তা সেখানে শুধুমাত্র ইউট্রাস থেকে বেরোনো নার্ভগুলোই কেন যাবে? শরীরের অন্যান্য অংশ থেকে বেরোনো নার্ভগুলোও কিন্তু ওখানে যায়। আসলে আমাদের শরীরের সমস্ত জায়গাতে ছড়িয়ে থাকা যে নার্ভগুলো, সেটা আমাদের সমস্ত জায়গাতে পঞ্চ ইন্দ্রিয়তেও আছে এবং আমাদের শরীরের ভেতরের যে অন্তর্যন্ত্রগুলো, সেখান থেকেও যে নার্ভগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যায়, অর্থাৎ মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড। ব্রেন আর স্পাইনাল কর্ড মিলিয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হয়, সেইখানেই কিন্তু নার্ভগুলো যায়। যদি সেখানে জল দেওয়ার ফলে অর্থাৎ হেয়ার ওয়াশ করার ফলে সংকোচনই হতো, তাহলে কিন্তু ইউট্রাসেই শুধুমাত্র সংকোচন হতো না, হার্ট, লিভার, স্টমাক, কিডনি সব কিছুতেই কন্ট্রাকশন হতো, সংকোচন হতো। মানুষটা কি আদৌ বেঁচে থাকতো? তাহলে তো এর সাথে এটাও বলতে হয় যে হেয়ার ওয়াশের সঙ্গে সঙ্গে স্নান করাও ছেড়ে দেওয়া উচিত। তাহলে শরীরের কোনো নার্ভ থেকে ইম্পালস তৈরি হবে না, ইউট্রাসের ভেতরে টেম্পারেচার বজায় থাকবে, শরীরের ভেতরে টেম্পারেচার বজায় থাকবে, শরীর গরম থাকবে, তাহলে আর ইমপ্লান্টেশনের প্রবলেম হবে না, মিসক্যারেজ হবে না। যাই হোক, এবার আসল কথায় আসে। কোনো রিসার্চ, কোনো সায়েন্টিফিক প্রসেস, কোনো সার্ভে, কোনো ডাক্তার, কোনো সায়েন্টিস্ট কিন্তু এই বিষয়টাতে সাপোর্ট করে না যে হেয়ার ওয়াশের সঙ্গে প্রেগনেন্সি, ওভিউলেশন, ইমপ্লান্টেশন বা মিসক্যারেজের সম্পর্ক আছে। যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করতে পারেন, কেউ সাপোর্ট করবে না। এমনকি মেডিকেল সায়েন্সে এই বিষয়টার উপর রিসার্চ করার দরকার আছে বলে মনে করে না। তো সেই জন্য আমারও বলার যে এই বিষয়টার সঙ্গে প্রেগনেন্সি, ওভিউলেশন, ইমপ্লান্টেশন বা অন্যান্য কিছু, অর্থাৎ প্রেগনেন্সির যে প্রসেসটা, সেখানে কোনো সম্পর্ক নেই। সেটা সেই জন্য আপনারা হেয়ার ওয়াশের ট্রিকটা প্লিজ ফলো করবেন না। আসলে যারা বহুদিন ধরে চেষ্টা করছেন, চেষ্টা করতে করতে এরকম একটা পরিস্থিতি এসে দাঁড়াচ্ছে যে কনসেপশন হচ্ছে না, তারা ওই একটা ট্রিক্স পেয়ে সেটাকে পালন করা বা সেটা মানতে চান। অস্বাভাবিক কিছু নয়, তাদের মানসিক অবস্থা থাকে না, তারা ওটাকেই সাপোর্ট করে এগোতে চায়। কিন্তু বিষয় হচ্ছে যে আপনার শরীরের বায়োলজিক্যাল কন্ডিশন যদি ঠিকঠাকভাবে ডায়াগনোসিস হয়, সমস্ত টেস্টগুলো হয়, সব কিছু যদি সামনে এনে রাখা হয়, কোনো একটা কারণের জন্যই কিন্তু ইমপ্লান্টেশন ফেল হচ্ছে বা প্রেগনেন্সি কনফার্ম হচ্ছে না, সেইটা জানা দরকার, রাদার দেন হেয়ার ওয়াশ স্টপ করে। তাহলে কেন হঠাৎ করে এই দুটো বিষয়কে লিঙ্ক আপ করানোর চেষ্টা করা হলো? আসলে এই বিষয়গুলো কিন্তু অনেক পুরনো দিনের মানুষরা মানতেন। তাদের ধারণা অনুযায়ী এই সময় যদি হেয়ার ওয়াশ করা হয় তাহলে অনেক রকম বিপদ হতে পারে। কেন? কারণ আগেকার দিনে মানুষের কিন্তু পার্সোনাল বাথরুম থাকতো না, একটা কমন টয়লেট ইউজ করতে হতো।
বা স্নান করা বা হেয়ার ওয়াশ করার জন্য অনেক সময় নদী বা পুকুরে যেতে হতো। সেখানে পিছল থাকার কারণে বা সেখানটা নোংরা থাকার কারণে অনেক সময় পড়ে যাওয়ার চান্স থাকতো, এবং পড়ে যাওয়ার ফলে কিন্তু শরীরে যে জার্কিংটা হয় বা ভাইব্রেশনটা হয় সেটা তো কিন্তু ইমপ্লান্টেশন ফেল হয়ে আর্লি মিসক্যারেজ হতে পারে। সেই জন্য আমার আগের একটা ভিডিও যেখানে আমি বলেছি যে প্রেগনেন্সি ইউরিন কিট টেস্ট পজিটিভ আসার পর যে স্টেপ নেওয়া উচিত, সেখানে এটাও বলা আছে যে খারাপ রাস্তা অ্যাভয়েড করবেন, নিচে বসে কাজ করবেন না, ভারী তুলবেন না, বা আপনাকে লাফাতে হয় বা জাম্প করতে হয় এরকম কোনো কাজ করবেন না। একইভাবে তখন এই কনসেপ্টটাকে মানার জন্যই কিন্তু সেটাকে অ্যাভয়েড করতে বলা হতো। আরেকটা ব্যাপার হচ্ছে যে ঘুমটা প্রথা, অথবা অনেককেই বোরখা পরতে হয়। হেয়ার ওয়াশ করার জন্য যদি হেয়ারটা ঠিকঠাক মতো না শুকানো হয় তাহলে একটা ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে, যার ফলে স্বাভাবিকভাবে আপনার যদি শরীর খারাপ থাকে তাহলে আপনি প্রেগনেন্সির যে প্রসেসটা বা যে বায়োলজিক্যাল প্রসেসটা সেটাতে ঠিকঠাকভাবে এগিয়ে উঠতে পারবেন না। আর তাছাড়া ঠান্ডা লাগলে আমাদের শরীরে যখন হাঁচি বা কাশি হয় তখন আপনারাই ফিল করতে পারবেন যে আমাদের পেটের মধ্যে বা আপনাদের বুকের মধ্যে অদ্ভুত রকম একটা কন্ট্রাকশন হয়, একটা চাপ পড়ে, যেটার ফলে কিন্তু ইমপ্লান্টেশনটা নষ্ট হতে পারে। এটার একটা চান্স থাকে, এটার একটা সম্ভাবনা থাকে। তো সেই জন্য হেয়ার ওয়াশ ডেফিনেটলি করুন, এবং ডেফিনেটলি করে সেটা আপনার পার্সোনাল রুমে এসে হেয়ার ড্রায়ার দিয়ে বা পাখার তলায় বসে শুকনো টাওয়েল বা যে কোনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিন, যাতে সেই মাথাটা ভিজে না থাকে বা হেয়ারটা ড্রাই যাতে হয়ে যায়। তো সেই যদি ব্যবস্থা করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার হেয়ার ওয়াশ না করার কিছু নেই, বরঞ্চ হেয়ার ওয়াশ করলে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আপনার মধ্যে একটা পজিটিভিটি কাজ করবে, আপনি সুস্থ থাকতে পারবেন। যাই হোক, আশা করব এই ভিডিওতে আপনাদের কাছে একদম সত্যতাটা হাজির করতে পেরেছি, যেখানে এটা বোঝাতে পেরেছি যে হেয়ার ওয়াশ ট্রিকটা ফলো করা উচিত নয়, সেটা যুক্তিযুক্ত একদমই নয়। আপনি আপনার সময় মতন শিডিউল অনুযায়ী আপনারা যেরকম ফ্রিকোয়েন্সিতে হেয়ার ওয়াশ করে থাকেন 2 দিন 3 দিন অন্তর করা উচিত, সেইভাবেই হেয়ার ওয়াশ করুন। নর্মাল যে শ্যাম্পু সেটা ইউজ করুন, এবং আপনি আপনার সুস্থতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, হাইজিন মেনটেন করার জন্য যা করা উচিত সেটা করুন। অযথা এরকম কিছু ট্রিক্স মানবেন না। পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনায় হাজির হচ্ছি, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।